সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি, বলছে নীরব। এদিকে দলীয় এজেন্ডার কারণে গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলা যাবে না, বললেন সাইফুল হক। আরও থাকছে ৭ দাবিতে বিভাগীয় শহরে জাগপার গণসংযোগ। এদিকে বাংলাদেশি পাসপোর্ট এনআইডি নিয়ে কি বলছেন টিউলিপ। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, আজ যারা রাজনীতি করছি আমরা বদরুদ্দিন ওমরের কাছে খুবই ছোট, বলছে মির্জা ফখরুল। ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি, বলছে নীরব। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সমাজের সুশাসন প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শুক্রবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে নাগরিক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। নীরব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। ওই সময়ে মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি জনগণের কাছে ৩১ দফার রূপরেখা দিয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে এই ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দেশ পরিচালিত হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিএনপির এ নেতা বলেছেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। দ্রুত তিনি দেশে ফিরবেন, দেশও প্রস্তুত তাকে বরণ করে নিতে। তিনি আরও বলেন, জাতি এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়, কিন্তু আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সবার প্রতি আহ্বান, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, সাবেক সাধারণ সম্পাদক শেখ আমির হোসেন, যুবদল নেতা মুসা কলিমুল্লাহ, জাফর ইমাম তরফদার মন্টু প্রমুখ। এদিকে দলীয় এজেন্ডার কারণে গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলা যাবে না, বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক। কোনো পক্ষের নিজ দলীয় এজেন্ডার কারণে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না। এ সময়ে দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতাকে হিংসাত্মক বৈরিতায় পর্যবসিত না করতে সবাইকে সতর্ক করেন তিনি। শুক্রবার ১৯ সেপ্টেম্বর সাভারের শ্রীপুরে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন। সাইফুল হক বলেন, দেশের ভেতরে ও বাইরে অনেকেই গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিরোধ ও মারামারি দেখার জন্য বসে আছে। এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। তিনি বলেন, এই সরকার শ্রমজীবী মেহনতি মানুষসহ তরুণ যুবশক্তিকে হতাশ করেছে। গত ১৩ মাসে বেকার যুবকদের কর্মসংস্থান হয়নি, তাদের ন্যূনতম মানবিক জীবন নিশ্চিত হয়নি। উল্টো গত ১ বছরে ৩৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। কয়েক লাখ মানুষ চাকরিচ্যুত হয়েছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে। তিনি আরও বলেন, দেশের কোটি কোটি যুবশক্তিকে কাজে লাগাতে না পারলে আমাদের প্রত্যাশিত উন্নয়ন অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। এই ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, অমানবিক বৈষম্যের বিরুদ্ধে অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠায় যুবপ্রাণ জাগিয়ে তুলতে হবে এবং আগামী ২৬শে সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন সফল করতে হবে। দলের কেন্দ্রীয় সদস্য অরবিন্দ বেপারী বিন্দু বলেন, ছোটখাটো ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পড়ছে তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ। তিনি বিপ্লবী যুব সংহতিকে যুবকদের আস্থা আর ভরসার কেন্দ্র হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। যুবনেতা লিটন মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি মমতাজ উদ্দিন মেম্বার, যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা মোহাম্মদ শাহজাহান, আব্দুল হালিম ভূঁইয়া, মোহাম্মদ সুমন, মোহাইমেনুল হক, যুবনেতা আনিসুর রহমান প্রমুখ। সভার শুরুতে গণ অভ্যুত্থানের সব শহীদ, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সম্মেলনে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আরও থাকছে ৭ দাবিতে বিভাগীয় শহরে জাগপার গণসংযোগ, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৭ দফা দাবিতে দেশের ৭ বিভাগীয় শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। জাগপা ঘোষিত ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকেলে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। চট্টগ্রামে দলের প্রেসিডিয়াম সদস্য এএমএম আনাস, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মাহমুদ শামীম আক্তার পাইলট, রংপুরে সহব্যবস্থাপক মাহবুব আলম ননি, সিলেটে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান, ময়মনসিংহে প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জিয়াউল আনওয়ার, বরিশালে যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, খুলনায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় জাগপা নেকারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাপা ১৪ দল নিষিদ্ধ করে ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সব অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে। এদিকে বাংলাদেশি পাসপোর্ট এনআইডি নিয়ে কি বলছেন টিউলিপ? যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য এমপি টিউলিপ সিদ্দিকী অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে। তিনি আরও বলেন, তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র এনআইডি আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। যুক্তরাজ্যের এই এমপির একজন মুখপত্র দ্য টেলিগ্রাফকে বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় ১ বছর ধরে টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, তারা অর্থাৎ বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপের আইনি দলের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা তাদের ভিত্তিহীন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। এবার তারা এমন কাগজপত্র জাল করেছে যা পুরোপুরি ভুয়া এবং জাল করার সব লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব কাগজপত্রের সত্যতা নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অনেক প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেন টিউলিপের মুখপত্র। নথিপত্রে দেখা যাচ্ছে ২০০১ সালে ১৯ বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন, আর ২০১১ সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি পেয়েছিলেন। নথিপত্র আরও ইঙ্গিত দিচ্ছে ২০১১ সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। তবে টিউলিপের সহযোগীরা নথিপত্রের নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেছেন, যা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন, নথিপত্রের টিউলিপের ঠিকানা হিসেবে ঢাকার একটি বাড়ির কথা উল্লেখ আছে, যা তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালিকানাধীন। টিউলিপের ঘনিষ্ঠ সূত্রগুলো জোর দিয়ে বলেছে তিনি কোনোদিন ঢাকায় থাকেননি। টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন, এটাও তারা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তাদের দাবি, তিনি শুধু ছোটবেলায় একটি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন। তার সূত্রগুলো আরও বলছে, বিষয়টা বেশ সন্দেহজনক যে পরিচয়পত্রটা নতুন স্মার্ট কার্ড ফরম্যাটে নেই, কারণ স্মার্ট কার্ড হলে সেটি সহজে খুঁজে বের করে যাচাই করা যেত। আশঙ্কা করা হচ্ছে, নথিপত্রগুলো বাংলাদেশের চলমান একটি দুর্নীতি মামলায় যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। এই মামলায় তার অনুপস্থিতিতে বিচার চলছে। মামলায় অভিযোগ করা হয়েছে, টিউলিপ খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে তার মা, ভাই ও বোনের জন্য প্লট বরাদ্দ নিয়েছিলেন। টিউলিপের মা বাবা দুজনেই বাংলাদেশি নাগরিক, সে কারণে তার যুক্তরাজ্য ও বাংলাদেশ দুই দেশের নাগরিকত্ব রাখার সুযোগ রয়েছে। টিউলিপ সিদ্দিকীর আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান স্টিফেনসন হার্ডউডের একজন মুখপত্র চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, টিউলিপের কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না। শৈশবের পর থেকে তিনি কোনো বাংলাদেশি পাসপোর্টও রাখেননি। বিগত কয়েক বছরে টিউলিপ বাংলাদেশের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে নানা বক্তব্য দিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, আজ যারা রাজনীতি করছি আমরা বদরুদ্দিন ওমরের কাছে খুবই ছোট, বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমরা যারা রাজনীতি করছি তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছে খুবই ছোট, কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেননি।
আজকে যারা নতুন প্রজন্মের তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পেরেছেন তা আমার জানা নেই। শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বদরুদ্দিন ওমরের স্মরণসভায় তিনি একথা বলেন। গত ৭ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রখ্যাত লেখক, গবেষক ও বামধারার বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। বিএনপি মহাসচিব বলেন, বদরুদ্দিন ওমর সাহেব একটা কথা বলতেন, সংগঠন সংগঠন সংগঠন। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজ যে হতাশা এসেছে তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় বলে আমার মনে হয় না। আজকে যারা সমাজ বদলাতে চান, সাধারণ মানুষের অবস্থা পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে। বদরুদ্দিন ওমরের ভাষায় একেবারেই মানুষের কাছে চলে যেতে হবে। অনুষ্ঠানে প্রয়াত বদরুদ্দিন ওমরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের অনেক ক্ষেত্রে তিনি অদ্বিতীয় ছিলেন। আমরা জানি ভীতি ও মোহ কিভাবে মানুষকে গ্রাস করে। বদরুদ্দিন ওমরের ক্ষেত্রে এসবের কিছুই তাকে গ্রাস করেনি। তিনি সারা জীবন কাজের মধ্যে ছিলেন। ক্লান্তি কাকে বলে তা তিনি জানতেন না। সংগ্রামের জীবন থেকে তিনি কখনো বিচ্যুত হননি। এই সমস্ত দিক থেকে তিনি অসাধারণ ছিলেন। তাকে কোনো অসাধারণ মানুষ হিসাবে নয়, আমাদের আপনজন হিসাবে আমরা ধারণ করি। বিপ্লবের জন্য যে সংস্কৃতির দরকার হয় তা ওমর যেভাবে বুঝতেন, খুব কম বামপন্থী রাজনীতিজ্ঞই এমনভাবে বুঝতেন। বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বদরুদ্দিন ওমর যে ঘরানা থেকে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, আমি সে ঘরানার নই। আমি কিছুটা বিপ্লব বিরোধী ছিলাম। আমি ছাত্রলীগ করতাম। আমরা স্লোগান দিতাম, হো হো মাও মাও, চীনকে যাও ব্যাং খাও। সে সময় ভালো ছেলে রাজনীতি করবে এটা একদমই প্রচলিত ছিল না। আমাদের সে সময়ের রাজনীতি ছিল জ্ঞান বিবর্জিত। রাজনীতিতে জ্ঞানের প্রয়োজনীয়তা তিনি বদরুদ্দিন নিয়ে আসেন। আমার যে বড় হওয়া, সেটাতে তার ভূমিকা আছে বলে আজ মনে হচ্ছে। তার প্রয়াণের পর আজ এটা বুঝতে পারছি। আমি তার রাজনৈতিক দর্শনের সাথে একমত নই, কিন্তু বিরোধও নেই। তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ যারা রাজনীতি করছি, আমরা বদরুদ্দিন ওমরের কাছে খুবই ছোট, বলছে মির্জা ফখরুল। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সাম্রাজ্যবাদ নিয়ে যদি পড়তে হয় তাহলে বদরুদ্দিন ওমরের কাছে যেতে হবে। বিপ্লবী তত্ত্ব নির্মাণ কিভাবে হলো তা বুঝতে হলে বদরুদ্দিন ওমরের কাছে যেতে হবে। ১৯৫২ থেকে ৭৪ অবধি পড়তে হলে, জানতে হলে ওমর একজন অনিবার্য সঙ্গী। বৌদ্ধিক বিকাশের মাধ্যমে তার রাজনীতিতে আসা, ভীষণ শক্ত এক ভিত্তিতে গড়ে ওঠা তার রাজনীতি। ফলে মৃত্যুর শেষ দিন অবধি তিনি সত্যের পথে অবিচল ছিলেন। আজকে তরুণদের কথার মাঝে একটা সুর পাওয়া যায়, আগে কিছুই হয়নি, আমরাই সব শুরু করব। এটা ঠিক না। স্মরণসভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।